নমস্কার, আমি চয়ন। অনেকের অনেক আশীর্বাদ, সাধুবাদ এবং অনেকের অনেক মান অভিমানকে মাথায় নিয়ে আবারও হাল ধরছি দ্য স্টোরি লাইন্সে। আবারও যখন একা পথ চলার সিদ্ধান্ত নিয়েছি, অবশ্যই আর নিরাশ করব না। দিনের শেষে কথায় আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আবারও এক নতুন গোয়েন্দা চরিত্রের প্রতিস্থাপন করতে চলেছি আমাদের আজকের উপস্থাপনার মাধ্যমে। আমাদের আজকের উপস্থাপনা সুমন সাহার কলমে মরণ কলিং বেল। গল্পপাঠ এবং গল্পের মুখ্য চরিত্র অরুণাভ ও নির্জনবাবুর ভূমিকায় থাকছি আমি চয়ন। গল্পের অন্যান্য চরিত্রে থাকছে নীল, রোহিত, ইমন, অভিক, প্রীতম, শান, পূজা, অনুশ্রী এবং 2 দেবস্মিতা। শব্দগ্রহণ, আবহ, স্পেশাল এফেক্টস এবং পোস্টার আর্ট ও ডিজাইনে প্রত্যেকবারের মতোই থাকছি আমি। তাহলে এবার শুরু করা যাক আমাদের আজকের গল্প মরণ কলিং বেল। মুর্শিদাবাদ জঙ্গিপুর এলাকার এক বড় ব্যবসায়ী বিশাল কুমার 15ই জুলাই অর্থাৎ আজকে তার ছেলের 25 বছর পূর্ণ হচ্ছে। সন্ধ্যায় বিশালবাবু ও তার পরিবার একটি পার্টি থ্রো করেছেন তার ছেলের উদ্দেশ্যে। তাদের একটি মাত্র ছেলে অস্মিত। বাড়ি ভর্তি লোকজন। ছেলের 25 বছরের জন্মদিনে অত্যন্ত খুশি এই দম্পতি। গিফটে বাড়ি ভর্তি হয়ে আছে। সবাই আনন্দে মেতে উঠেছে। এরই মধ্যে বিশালবাবু হলরুমে তৈরি বিরাট স্টেজে উঠে মাইকটা হাতে নিলেন। অ্যাটেনশন গাইজ, আজ আপনারা জানেন আমার একমাত্র ছেলে অস্মিতের জন্মদিন। অনেক অনেক গিফট দিয়েছেন, আশীর্বাদও করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। কিন্তু আজ আরও একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্ট? কিসের বাপি? মনুস্মিতা মা, এদিকে এসো। মনুস্মিতা হলো অস্মিতের ক্লাসমেট এবং বেস্ট ফ্রেন্ডও বটে। এছাড়াও মনুস্মিতার বাবা শুভ্রবাবু হলেন বিশালবাবুর বাল্যকালের বন্ধু। উনিও একজন বড় ব্যবসায়ী। অস্মিত, স্টেজে এসো। এই হলো মনুস্মিতা, আমার হবু পুত্রবধূ। আগামী ডিসেম্বর মাসে এদের গাঁট ছড়া বেঁধে দেব। চারিদিকে হাততালি আর শুভেচ্ছা বার্তার রোল পড়ে যায়। মুহূর্তের মধ্যে যেন পার্টির আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে। যাও, তোমরা নিজেদের মতো কথা বলো। অস্মিত আর মনুস্মিতা অস্মিতের ঘরের ব্যালকনিতে এসে দাঁড়ায়। ব্যালকনিটা অদ্ভুত সুন্দর। 3 তলার এই ব্যালকনি থেকে জঙ্গিপুর শহরের অনেকটা অংশই দেখা যায়। বৃষ্টির রাতে এই দৃশ্য যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। তারা একসাথে এই দৃশ্য দেখতে দেখতে কথা বলছিল। দেখলি, তোর বাবা আমার বাবাকে বলল আর আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। সে তো দেখছি, এত সহজে সব হবে ভাবিনি। এই দেখ, এই বৃষ্টিস্নাত আলো আঁধারির শহরটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। এরই মধ্যে সোমালী দেবী অর্থাৎ অস্মিতের মা এসে মনুস্মিতাকে ডেকে নিয়ে গেল তার পুরনো বান্ধবীর সাথে দেখা করানোর জন্য। মনুস্মিতাও তার সাথে চলে গেল। আসলে পার্টি হচ্ছে 2 তলায় আর অস্মিতের রুম 3 তলায়। এই যে, এই হলো আমার সেই ছোটবেলার বান্ধবী সুপ্তরেখা আর ওনার হাজব্যান্ড মিস্টার নির্জন কুমার। উনি একজন পুলিশ কমিশনার। আর এই রেখা, এই দেখ, এই হলো আমার হবু বৌমা। বাহ, খুব সুন্দর। তা অ্যারেঞ্জ নাকি লাভ ম্যারেজ? এখনকার দিনে আর অ্যারেঞ্জ ম্যারেজ, সব ঠিক করা ওদের নিজেরই। আমরাও আর আপত্তি করিনি। আমাদের আর কি বল, ওরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। যা বলেছিস। আর এই যে আমার একমাত্র ছেলে অরুণাভ। আরে, তোর ছেলেকে তো চেনাই যাচ্ছে না। কেমন আছো? হ্যাঁ আন্টি, ভালো আছি। আপনি, আঙ্কেল, অস্মিত সবাই ভালো আছেন তো? আমরাও সবাই ভালো আছি। তা তুমি এখন কি করছো? কাজ বলতে আন্টি, ওই আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আর বলিস না, এই দুজন বছরের অর্ধেকের বেশি সময় এই কেস টেস এইসব নিয়ে ব্যস্ত থাকে। আমার ছেলেটাকেও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো, ভালো পাত্রী পেয়ে যাই। তা বাবা,
কোনো পছন্দ টছন্দ আছে নাকি? বাদ দে, ও যদি ওই খুন খারাপি থেকে বেরিয়ে আসতে পারে তবে তো অন্যদিকে নজর দেবে নাকি? দুই ছোটবেলার বান্ধবীর এইরকম আলাপে অরুণাভ একটু যেন অকওয়ার্ড ফিল করছিল। তাই জন্য সে বলল, আচ্ছা আন্টি, অস্মিত কোথায়? এদিকে অরুণাভ আর অস্মিত হলো একে অপরের বেস্ট ফ্রেন্ড, মানে যাকে বলা যায় একেবারে ভাইয়ের মতো। আরে অরুণাভ, আয় আয় বন্ধু, কতদিন পর এলি। সে কি রে, তোর জন্মদিন আর আমি আসবো না এটা কখনো সম্ভব নাকি? চ চ আমার রুমে চ, আরে অনেক গল্প জমে আছে, চ। অরুণাভ অস্মিতের থেকে 2 বছরের বড়, যদিও তা ওদের দেখে একেবারেই মনে হয় না। ইতিমধ্যে মনুস্মিতাও এসে হাজির হয়। মনুস্মিতা বলে, আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারি? আরে ও আর কি বলবে, চলো তো একসাথে আড্ডা দিই। আন্টি, আজ কিন্তু অরুণাভ এখানেই থাকবে। তুই রাখতে পারলে রাখো, আমার সমস্যা নেই। এই তো আন্টি অনুমতি দিয়ে দিয়েছে, ব্যাস চ আমার রুমে চ। অস্মিত অরুণাভ আর মনুস্মিতাকে নিয়ে ওর নিজের রুমে গেল, আর সেখানে গিয়েই তাদের আড্ডা শুরু হলো। আরে বাস অস্মিত, তোর ঘর এত গোছানো গাছানো, তুই তো নিশ্চয়ই করিসনি, আন্টি করেছে তো? ভাই তুই তো জানিসই এসব আমি করি না, মাই তো সব করে। সে তো আমি ভালো মতোই জানি। ওরা 3 জন মিলে প্রায় ঘন্টা খানেকের মতো আড্ডা দিল। এরই মধ্যে সোমালী দেবী ওদের ঘরে প্রবেশ করলেন। তারপর বললেন, আরে 3 জনে বেশ ভালো জুটি হয়েছে বলে মনে হচ্ছে। এই আর কি আন্টি। চলো, খাবে তো? অস্মিত, তুইও আয়। তুমি ওদের নিয়ে যাও, আমি আসছি একটু পরে। কেন, চ আমাদের সাথেই চ না। না রে ভাই, একটা ফোন আসছে, এই একটু কথা বলেই যাচ্ছি, তোরা যা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় কিন্তু, আমরা অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ। অরুণাভ, মনুস্মিতা আর সোমালী দেবী নিচে চলে আসলো। নেমে আসার পর সোমালী দেবী খাবারের দিকে দেখতে গেলেন। খাবারের ব্যবস্থা একদম নিচের তলায়, অর্থাৎ 1 তলায় করা হয়েছে। অরুণাভ ও মনুস্মিতা তখনও কথা বলছিল। এরই মধ্যে বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। সোমালী দেবী নিচে ছিলেন। উনি গেটে গিয়ে দেখেন একটা কুরিয়ার পার্সন ওখানে দাঁড়িয়ে রয়েছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, বলুন, কাকে চান? আচ্ছা, এই গিফটটা পার্সেল এসছে, এটা অস্মিতার বাড়ি তো? হ্যাঁ, আমি ওর মা। আচ্ছা, এই নিন। এই বলে কুরিয়ার পার্সন চলে গেল। সোমালী দেবী সিঁড়ি দিয়ে উঠতে যাবেন, ঠিক এমন সময় তার পিছনে হঠাৎই কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। তিনি সাথে সাথে পিছন ফিরলেন, আর যা দেখলেন তা দেখে যেন তার সারা শরীরে শিহরণ খেলে গেল। তিনি শুধুমাত্র একটা শব্দই উচ্চারণ করলেন, অস্মিত! হাতের বাক্স ফেলে দৌড়ে গেলেন উঠোনের দিকে। নিচের তলায় যত মানুষ ছিলেন সবাই চলে এলেন তার চিৎকার শুনে। দোতলার ব্যালকনি থেকে যারা ঘটনাটা দেখছিল ওরাও সবাই সাথে সাথে নিচে ছুটে আসে। চারিদিকে রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। দোতলার সবাইকে নিচে দৌড়ে আসতে দেখে অরুণাভর কেমন যেন সন্দেহ হলো। একজনকে সে জিজ্ঞেস করলো, দাদা বলছি নিচে কি হয়েছে? ঠিক জানি না দাদা, তবে একজন ওপর থেকে নিচে ঝাঁপ দিয়েছে। অরুণাভ আর মনুস্মিতার বুকটা যেন ছ্যাঁত করে উঠল। উপরে তো অস্মিত ছিল, ওর কিছু অঘটন। এবার অরুণাভ আর মনুস্মিতা দুজনেই দৌড়ে নিচে আসলো। দেখলো প্লাস্টার করা উঠোন রক্তে ভেসে যাচ্ছে। একজনের কোলে একজন শুয়ে রয়েছে। সামনে গিয়ে দেখতেই তাদের সারা শরীর যেন কেঁপে উঠল। অস্মিত, 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 অস্মিত ওঠ, অস্মিত চোখ খোল, অস্মিত। ওরা বসে পড়ল মাটিতে। অস্মিত। মনুস্মিতা এরই মধ্যে কাঁদতে শুরু করেছে। সোমালী দেবীও অনর্গল কেঁদেই চলেছেন। বাড়ির অন্যান্যদের মুখে রীতিমতো আতঙ্কের ছাপ। এই আনন্দমুখর পরিবেশ মুহূর্তের মধ্যে যেন পরিবর্তন হয়ে গেল একটা থমথমে শ্মশান ভূমিতে। কেউ গাড়ির ব্যবস্থা করো, এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কুইক। সঙ্গে সঙ্গে বিশালবাবু ড্রাইভার গাড়ি বের করল। অরুণাভ, নির্জনবাবু, বিশালবাবু আর কয়েকজন মিলে অস্মিতকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। সোমালী দেবীও গেলেন। গাড়ির মধ্যে সোমালী দেবী প্রথম কথা বললেন, কেন করলি অস্মিত? এটা কেন করলি বাবা? কি এমন হলো?
কেন কেন? আন্টি শান্ত হন আপনি, কিচ্ছু হবে না ওর। কিন্তু হঠাৎ কি হলোই বা বলুন তো? এই তো ভালোই ছিল। কি জানি কি হলো। না, আমার ছেলে আত্মহত্যা কিছুতেই করতে পারে না। নিশ্চয়ই কেউ ওকে ফেলে দিয়েছে। কে তোর এমন অবস্থা করলো অস্মিত? বল বাবা, কে করলো? কিছুক্ষণের মধ্যেই তারা হাসপাতালে পৌঁছে গেল। নির্জনবাবু আর বিশালবাবু ভেতরে গেলেন। সঙ্গে সঙ্গেই অস্মিতকে ভর্তি নিয়ে নিল। পুলিশ কমিশনার বলে কথা, আর বিশালবাবুরও পরিচিতি খুব একটা কম নয়। অস্মিতকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। সোমালি দেবী বাইরে দাঁড়িয়ে তখনও কেঁদেই চলেছেন। আমার ছেলে কখনো এই কাজ করেনি, নিশ্চয়ই এটা অন্য কেউ করেছে। আপনি কোনো চিন্তা করবেন না সোমালি দেবী, যেই কাজ করেছে তাকে আমরা ঠিক ধরবই। কি অরুণাভ? অরুণাভরও চোখে জল এসেছে, কিন্তু তার থেকে বেশি জল করছে তার ভেতরের রাগ। ঠিক বলেছ বাবা, আমার বন্ধুর যে এই হাল করেছে তার শেষ দেখে আমি ছাড়ব। কিভাবে এইসব হয়ে গেল? সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য রাখুন। ইতিমধ্যেই কয়েকজন নার্স আর ডাক্তার এসে বলে গেল অবস্থা খুব একটা ভালো নয়, অনেকটাই রক্ত বেরিয়ে গেছে। এই কথা শুনে সোমালি দেবী এবং অন্যান্যরা আরও ভেঙে পড়ল। যে করেই হোক আমার ছেলেকে বাঁচান। দেখুন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি। চেষ্টা নয় ডাক্তারবাবু, ওকে আপনাকে সারিয়ে তুলতেই হবে। আপনাদের অবস্থা আমরা বুঝতে পারছি, আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু প্লিজ আপনারা একটু ধৈর্য রাখুন, অস্থির হবেন না। সোমালি দেবী তখনও অঝরে কেঁদে চলেছেন। সবাই মিলে ওনাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু মায়ের মন এত সহজে মানতে চায় না। আন্টি, আপনি এভাবে ভেঙে পড়বেন না, আমি কথা দিচ্ছি অস্মিতের এই অবস্থা যে বা যারা করেছে তাদের 1 সপ্তাহের মধ্যে আপনার পায়ের কাছে এনে ফেলব। কেউ কেন এমন করলো বলো তো বাবা? ও তো কখনো কারোর ক্ষতি করেনি, বরং সবার উপকার করে। জানি আন্টি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলো বাবা। বলছি আন্টি, আপনি কখন দেখলেন এই ব্যাপারটা? আসলে তোমাদের রেখে আমি নিচে গেলাম খাবারের ব্যবস্থা দেখতে, ঠিক তখনই কলিং বেলটা বাজলো। আমি নিচেই ছিলাম, দরজার কাছে গিয়ে দেখলাম এক কুরিয়ার পার্সন একটা পার্সেল নিয়ে এসেছে। আমি ওটা নিয়ে সিঁড়ির কাছে আসলাম, ঠিক তখনই ধুপ করে একটা আওয়াজ শুনতে পেলাম। উঠোনে এসে দেখলাম অস্মিত। পার্সেল? তা কে পাঠিয়েছে? জানি না, কোনো ঠিকানা তো লেখা ছিল না। আচ্ছা, ওই পার্সেলটা কোথায় একটু বলতে পারবেন? ওই সিঁড়ির নিচেই পড়ে আছে মনে হয়। ওই পার্সেলে কি আছে দেখতেই হচ্ছে। আচ্ছা, আমি বাড়ি যাচ্ছি, ওই পার্সেলটা দেখতে হবে ওতে কি আছে। বাবা, আঙ্কেল, আপনারা এখানেই থাকুন, আমি আসছি একটু। শোন অরুণাভ, ওটা কিন্তু ভালো করে রাখিস। যদি মনুষ্য সৃষ্ট কোনো ঘটনা হয় তবে কিন্তু ওটা একটা বড় এভিডেন্স। হ্যাঁ হ্যাঁ, আর বাবা, অস্মিতের যে কোনো কিছুই হোক না কেন, ডাক্তার বললে সবার আগে কিন্তু আমাকে জানাবে, কেমন? আসলাম। আচ্ছা, ঠিক আছে। অরুণাভ তৎক্ষণাৎ গাড়ি নিয়ে দ্রুত অস্মিতদের বাড়ি আসলো। বাড়ি এসে তার মা অর্থাৎ সুপ্তরেখা দেবী তাকে জিজ্ঞেস করলেন, কিরে বাবু, চলে এলি, ওদিকে কি খবর? কি আর, অস্মিতার অবস্থা খুব একটা ভালো নেই। আন্টি তো কেঁদেই চলেছেন। আমি কতবার বললাম আমাকে নিয়ে যেতে, নিয়ে গেল না। আচ্ছা, আন্টিকে নাকি কোন কুরিয়ার পার্সন একটা পার্সেল দিয়ে গেছে, ওটা একটু খুঁজতে হবে। পার্সেল? হ্যাঁ, পার্সেল খুঁজতে একটু সাহায্য করো না। একটা কাজ করতে বলছি, ওই সিঁড়ির তলা একবার দেখো তো। আচ্ছা ছাড়ো, আমি দেখছি। এই বলে অরুণাভ সিঁড়ির নিচে গিয়ে দেখল একটা পার্সেলের বক্স পড়ে রয়েছে। পেলি কিছু? হ্যাঁ, পেয়েছি। নিয়ে আয় তো। হ্যাঁ, আনছি। অরুণাভ পার্সেলটা নিয়ে এলো। এইবার অরুণাভ ওই পার্সেলটা ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে পর্যবেক্ষণ করল। এ কি, কোনো ঠিকানা, নাম ফাম কিচ্ছুই তো দেওয়া নেই। খুলে দেখ। অরুণাভ এবার বাক্সটা খুলল। দেখল অত বড় বাক্সর মধ্যে শুধুমাত্র একটা কাগজের টুকরো রয়েছে এবং তাতে কিছু লেখাও রয়েছে। এত বড় পার্সেলে শুধুমাত্র একটা কাগজ, কি লেখা রয়েছে? এইবার অরুণাভ সেই কাগজের টুকরোটা বের করে সেটা পড়তে শুরু করল।
নীল আকাশের নিচে সুন্দর এই পৃথিবীতে আবির্ভাবের 25 পা, জন্মদিনের শুভেচ্ছা, তোমার হাতে লেখা। এটা কি? বাবা, এই পার্সেল তো দেখছি একজন কবি পাঠিয়েছে, কবিতা দিয়ে গেছে পার্সেলে। কিন্তু এই ঘটনার সাথে এই কবিতার কি সম্পর্ক, সেটাই এখন ভাবনার বিষয়। অরুণাভ এবার 3 তলার অস্মিতের রুমে গেল। তার রুমটা ভালো করে সার্চ করল। অস্মিতের রুমের ব্যালকনিটাও ভালো করে পর্যবেক্ষণ করে দেখল, কিন্তু কোনো চিহ্নই দেখতে পেল না। ধস্তাধস্তিরও কোনো রকম চিহ্ন নেই। ঘরের কোনো জিনিস উল্টো পাল্টা নেই, সব যেমনকে ছিল ঠিক তেমনটাই রয়েছে। এটা কি করে সম্ভব? কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, ঘরের জিনিসপত্র সব কিছু যেমনকে ছিল তেমনই রয়েছে, ব্যালকনিতেও কিছু নেই। কিছুই তো মাথায় ঢুকছে না। চারিদিকে খুঁজতে খুঁজতে বিছানার উপর একটা ফোন দেখতে পেল অরুণাভ। আরে, এ তো অস্মিতের ফোন। হঠাৎই তার মনে পড়ে গেল, ওরা যখন নিচে গেছিল তখন অস্মিতের ফোন এসেছিল। খাটের ওপর থেকে ফোনটা নিল সে। ফোনের পাসওয়ার্ড অরুণাভর জানাই ছিল। হ্যাঁ, এতটাই গভীর সম্পর্ক ছিল ওদের। ফোনটা আনলক করল সে, কল লিস্টে লাস্ট কলটা কোত্থেকে এসেছে সেইটা জানার জন্য। কিন্তু শেষ কলের নাম্বারটা দেখে অরুণাভর যেন বিস্ময়ের শেষ ছিল না। এ কি, এ তো অস্মিতদের বাড়িতে থাকা 2 তলার টেলিফোন থেকে ফোনটা এসেছে। কিন্তু এত বড় এই পার্টিতে কেই বা এই ফোন করলো? বাইরের লোক নাকি পরিচিতদের মধ্যে কেউ? এই মুহূর্তে অরুণাভর মাথায় অজস্র প্রশ্ন ঘুরছে, উত্তর সবই অজানা। না 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 না, আজকে পার্টিতে যারা যারা ছিল সবার সম্বন্ধে জানতে হবে। ঠিক এই সময় অরুণাভর ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বার করতেই অরুণাভ দেখে তার বাবার ফোন। হ্যালো বাবা, অস্মিত কেমন আছে? এই তো রক্ত পরীক্ষা করছে ডাক্তারবাবু। তা তুই কিছু জানতে পারলি? হ্যাঁ বাবা, ওর ফোনে শেষ যে ফোনটা এসেছিল সেটা ওদের বাড়িরই 2 তলার টেলিফোন থেকে। কি বলছিস কি? তবে ওই পার্সেলের মধ্যে একটা কবিতা লেখা কাগজ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। ও আচ্ছা, ওটা ঠিক করে রেখে দে বুঝলি, আমি পরে দেখব। আচ্ছা ঠিক আছে। অরুণাভ নিচে নেমে আসলো। কাউকে ওই ফোন কলের কথাটা বলল না। তখনও বাড়িতে অনেক লোক ছিল। যদি অপরাধী বাড়ির মধ্যে থেকেই কেউ হয়, তাহলে এই কথা শুনে অপরাধী সতর্ক হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে তাকে ধরা আরও অসম্ভব হয়ে উঠবে। অস্মিতদের বাড়ির কাজ সেরে অরুণাভ আবারও হাসপাতালে চলে আসে। এইদিকে এসে দেখে সোমালী দেবী তখনও বিমর্ষ মুখে দাঁড়িয়ে রয়েছে। বিশালবাবু আর মনুস্মিতা তাকে অনেক সামলানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। আঙ্কেল, বাবা, অস্মিত কেমন আছে? ভালো নেই, একটু আগে বলে গেল উপর থেকে পড়ে গেছে, শরীরের হাড় ভেঙে গেছে, ওগুলোর জন্য সার্জারি লাগবে। রক্ত পড়া বন্ধ হয়েছে, রক্ত দেওয়া হচ্ছে। ও আচ্ছা। এই অরুণাভ, এদিকে আয় তো একবার। হ্যাঁ বলো বাবা। বলছি, তুই বাড়িতে যেটা পেয়েছিস সেটা একবার দেখা তো দেখি। এইবার অরুণাভ পকেট থেকে সেই কাগজটা বের করে তার বাবার হাতে দিল। এ তো দেখছি হাতেই লিখেছে। তা তোর কি মনে হচ্ছে এই হাতের লেখা অস্মিতদের বাড়িতে কাউকে যদি দেখানো হয় তাহলে সে চিনতে পারবে? ভাবছি মনুস্মিতাকে একবার দেখাবো, কারণ ও তো অনেক কিছুই জানতো অস্মিতের সম্পর্কে। ও যদি কিছু বলতে পারে এই ব্যাপারে। একবার ডাক তো দেখি। এই মনুস্মিতা, বলছি একটু এদিকে এসো না। আসছি। মনুস্মিতা আসলে পর ওকে কাগজটা দেখিয়ে অরুণাভ জিজ্ঞেস করলো, আচ্ছা এই হাতের লেখাটা ভালো করে দেখো তো, চেনো কিনা? মনুস্মিতা কাগজটা হাতে নিতেই ওর চোখ যেন রীতিমতো কপালে উঠে গেল। ওর চেহারার এইরূপ পরিবর্তন দেখে অরুণাভ জিজ্ঞেস করলো, সে কি, তুমি এই লেখা চেনো? এটা তো আমার হাতের লেখা কবিতা, আমি আমার খাতায় এটা লিখেছিলাম। নির্জনবাবু আর অরুণাভর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কিভাবে সম্ভব? মনুস্মিতা আবারও বলল, কিন্তু কিন্তু এটা তো কেউ ছিঁড়ে নিয়েছিল। কলেজ শেষ করে বাড়ি এসে আমি দেখেছিলাম এই পেজটা ছেঁড়া। এটা এখানে কোথা থেকে এলো?
তা মনস্মিতা, তুমি ওই কবিতাটা কোথায় লিখেছিলে? কলেজের ক্লাসরুমে, তখন ক্লাস অফ যাচ্ছিল। তা আশেপাশে কেউ ছিল যে এটা দেখেছে? ক্লাসরুমে সবাই নিজেদের মধ্যে গল্প করছিল, তাই কেউ দেখেছে কিনা ঠিক জানি না, তবে হ্যাঁ। মনস্মিতা দেখো, কিচ্ছু লুকিও না। এর পেছনে কে বা কারা রয়েছে সেটা জানাটা খুবই দরকার। ইতিমধ্যেই ডাক্তারবাবু তাদের কাছে এসে দাঁড়ায়। তিনি বলেন, দেখুন 24 ঘন্টার মধ্যে সার্জারিটা কিন্তু করাতে হবে, না হলে পরে সমস্যা হবে। আপনার যা ভালো মনে হয় করুন, শুধু আমার ছেলেটাকে বাঁচান ডাক্তারবাবু। দেখুন, আমরা কখনোই চাইবো না যে একটা জীবনের কোনো ক্ষতি হোক। আমাদের সব স্পেশালিস্ট ডাক্তাররা দেখছেন, কোনো চিন্তা করবেন না, আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। এই বলে ডাক্তারবাবু চলে গেলেন। রাতটা প্রায় ওখানেই সবার কেটে গেল। ওইদিকে বাড়িতে বিশালবাবুর আত্মীয়রা তখনও ছিলেন। একটু বেশি রাতে অরুণাভ সুপ্তরেখা দেবীকে নিয়ে হাসপাতালে আসে। তিনি আসার জন্য প্রায় জেদই ধরে নিয়েছিলেন। তবে সুপ্তরেখা দেবী আসার পর সোমালী দেবী কিছুটা হলেও শান্ত হলেন। এইবার অরুণাভ আর নির্জনবাবু মনস্মিতাকে একটু আলাদাভাবে ডেকে জিজ্ঞেস করল, মনস্মিতা, একটু এদিকে এসো। চলো। আচ্ছা মনস্মিতা, তুমি তখন কিছু একটা বলতে যাচ্ছিলে। ডাক্তারবাবু চলে আসায় আমরা সবাই ওদিকটায় চলে গেলাম। তোমার কথাটা অসম্পূর্ণ থেকে গেল, বলো তো কি বলছিলে? এবার সব ঠিক করে বলো। কবিতাটা আমি 8 লাইন লিখেছিলাম, কিন্তু এটা তো 4 লাইন দেওয়া আছে। আর বাকি 4টে লাইন কি ছিল সেটা তোমার মনে আছে? আচ্ছা অরুণাভ, তুই এদিকটা দেখ, বুঝলি? আমি এখানকার ওসিকে একবার আসতে বলি, এই কেসটা তো একটা ফাইল করতে হবে। এই বলে নির্জনবাবু ফোন করতে করতে পাশে চলে গেলেন। মনস্মিতা, চুপ করে থেকো না, বলো তুমি, কবিতার বাকি 4টে লাইন কি ছিল, মনে আছে তোমার? অবশ্যই মনে আছে। ভালোবাসি যে তোমায়, আজ তা আমি বলতে চাই। দূরত্বের এই বেড়া ভেঙে এক হব মোরা নীরবতায়। বাহ, খুব সুন্দর লেখো তুমি। যাই হোক, কিন্তু এটা বুঝতে পারছি না যে এই কবিতাটা তোমার খাতা থেকে ছিলই বা কে, আর কেনই বা এই অর্ধেক কবিতা পার্সেলে পাঠানো হলো। আচ্ছা মনস্মিতা, ওই দিন কি অস্মিত কলেজে গেছিল? না অরুণাভদা, ও যায়নি। তা কেন যায়নি, কিছু বলেছিল? না, বলল কি একটা কাজ ছিল আঙ্কেলের ব্যবসা সংক্রান্ত, তাই আসেনি। সে বুঝলাম। তা তোমার কাউকে সন্দেহ হয় যে এইসব কাজ করতে পারবে? না, কলেজে এই কাজ সম্ভব নয়। আমি তো ব্যাগ ছেড়ে কোথাও যাই না। ক্যাম্পাস থেকে ক্যান্টিন সব জায়গাতেই আমার কাছেই ব্যাগ থাকে। তাহলে তোমার কি মনে হয় যে কোথা থেকে চুরি হতে পারে? বুঝতে পারছি না অরুণাভদা। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তোমার বাড়িতে কে কে আছে? ওই তো আমি, আমার মা, বাবা আর 2 জন কাজের লোক। ঠিক আছে, চলো ওদিকে যাই। সকাল হতে না হতেই অস্মিত আর মনস্মিতার 5-7 জন বন্ধু হাসপাতালে এসে হাজির হলো অস্মিতের খোঁজ নিতে। এরা প্রত্যেকেই অস্মিত আর মনস্মিতার খুবই ভালো বন্ধু। তারা হলো রপ্তক, সৌর্য, শিখা, সুরভি এবং রনিত। তারা আসা মাত্রই সোমালী দেবী বলে উঠলেন, তোমাদের বন্ধুর সাথে এটা কে করলো? তোমরা তোমরা কি কিছু জানো? রপ্তক বলল, না কাকিমা, আমরা কিছু জানি না। কালকে তো ওকে একদম ঠিক দেখলাম, এর মধ্যে যে কি হয়ে গেল। এইবার সৌর্য বলে উঠল, আচ্ছা এই মনুস্মিতা, অস্মিত এখন কেমন আছে? ভালো নেই, আজকে সার্জারি হবে। তার ঠিক পাশেই শিখা দাঁড়িয়েছিল। এবার সে বলল, কখন? এই তো আর কিছুক্ষণ পরেই। আমরা এখানে থাকলে সমস্যা নেই তো কাকিমা? কি যে বলো তোমরা, থাকবে না কেন? অবশ্যই থাকবে। আচ্ছা কাকিমা। এইদিকে তোরা একটু আয় তো। অন্যদিকে অরুণাভ আর নির্জনবাবু এই কেস নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় মনস্মিতা অরুণাভকে ডাক দিল। অরুণাভদা, একটু শোনো। হ্যাঁ বলো। এই যে এরা হলো আমাদের অল টাইম পার্টনার, কলেজ আর কলেজের বাইরেও। এইবার মনস্মিতা একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। হ্যালো, আমি অরুণাভ, অস্মিতের বন্ধু। শুধু বন্ধু না, বন্ধুর থেকেও বেশি কিছু।
আর অরুণাভদা হচ্ছেন একজন ডিটেকটিভ। তাহলে অরুণাবদা, তুমি তো এই কেসটা নিতে পারো। আমাদের বন্ধুর কে এমন হাল করলো তাকে উচিত শিক্ষা দাও তুমি। আরে দাদা আর আঙ্কেল তো দেখছে, ঠিকই ধরা পড়বে কে এই কাজ করেছে। আচ্ছা, মনস্মিতা যে অস্মিতের জন্য কবিতা লিখেছিল সেটা তোমরা জানতে? না তো। না। কি রে, আমাদের বলিসনি তো যদি অস্মিতের জন্য কবিতা লিখেছিস? আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। বুঝলাম। তবে তোমাদের তো আমি কালকে দেখেছিলাম, কিন্তু তোমরা বেরিয়ে গেলে কখন? দাদা, আমরা 8:30টার মধ্যে বেরিয়ে এসেছি। বাবা, বন্ধুর জন্মদিন আর তোমরা এত তাড়াতাড়ি চলে গেলে, কেন জানতে পারি? আসলে দাদা, আমার জন্য ওরা বেরিয়ে এসেছে। আমার বাড়িতে 7টার পর আমাকে বেরোনোর কোনো অনুমতি দেয় না। কালকে ওরা সবাই গিয়ে আমার বাবা মাকে বলে, তাই ওরা রাজি হয়। ও আই সি। তাই ব্যাপারটা তোমরা জানলে কি করে তাহলে? আসলে কালকে রাতে আমরা অস্মিতের ফোন অনেকবার ফোন করেছিলাম, কিন্তু রিং হয়ে হয়ে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ওর ফোন আমার কাছেই আছে, কিন্তু সাইলেন্ট করা। ও আচ্ছা। এরপর আমরা গ্রুপে মেসেজ করি, তারপর মনুষ্মিতা ভোরবেলায় লেখে এসব, তাই আমরা দেরি না করে চলে আসি। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে। হ্যাঁ, আর একটা কথা, মনস্মিতা যেদিন কবিতা লেখে সেদিন তোমরা সবাই কলেজে গিয়েছিলে? হ্যাঁ দাদা, গিয়েছিল। ইতিমধ্যেই ভিতর থেকে একজন এসে বলে গেল অস্মিতকে দেখে আসতে, তবে 3 জনের বেশি নয়। সোমালী দেবী, সুপ্তরেখা দেবী আর বিশালবাবু প্রথমে গেলেন। ভিতরে 2 জন নার্স ছিলেন, তারা কোনো কথা বলতে মানা করছিল। এরপর অরুণাভ, নির্জনবাবু আর মনস্মিতা গেল। ওরা বেরিয়ে এলে পর ওদের বন্ধুরা অস্মিতকে দেখে এলো। সব শেষে ডাক্তারবাবু এসে বললেন, এখন সার্জারি হবে, আমরা পেশেন্টকে নিয়ে যাচ্ছি। এরই মধ্যে সেখানে পুলিশ চলে এসেছে। পুলিশ এসে কমিশনারকে দেখেই স্যালুট করল। এরপর নির্জনবাবু আর সেই এলাকার ওসি সাহেব একটু পাশে সরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। একটু পর অরুণাভও তাদের সঙ্গে যোগ দিল। ওসি সাহেব বললেন, আরে একজনকে গিয়ে তো ডায়েরি লিখে আসতে হবে। দেখুন, এখন সার্জারি চলছে, এই সময় কেউ যাবেন না, আর বলাটাও এখন ভালো দেখায় না। আমি যেটা বললাম সেটাই করুন। ইয়েস স্যার। এই বলে ওসি সাহেব চলে গেলেন। প্রায় ঘন্টা 3 পর ডাক্তারবাবু বেরিয়ে আসলেন। সবাই ওনাকে রীতিমতো ঘিরে ধরল। প্রথমে বিশালবাবুই মুখ খুললেন। আমার ছেলে কেমন আছে? দেখুন, আমাদের সার্জারি সাকসেসফুল। এবার জ্ঞান ফিরে এলে বোঝা যাবে কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এখন 72 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ সময়। আচ্ছা ডাক্তারবাবু। ডাক্তারবাবুর মুখে এমন কথা শুনে স্বাভাবিকভাবেই চিন্তাটা একটু কমল। এইবার নির্জনবাবু বিশালবাবুকে বললেন, বিশালবাবু, বলছি একটা কথা ছিল। আপনি এত ব্যস্ত মানুষ হয়েও আমাদের সাথে আছেন, কিভাবে যে ধন্যবাদ দেব। আরে কি বলছেন কি আপনি? দয়া করে এসব বলবেন না। ছোটবেলাকার বন্ধুর পরিবার তো নিজেরই পরিবারের মতো হয় নাকি? আর নিজের পরিবারের পাশে থাকতে কি কারোর ধন্যবাদ নিতে হয় নাকি? ছি ছি। আচ্ছা, বলছি, আপনি বা সোমালী দেবী কেউ যদি এখন একবার থানায় গিয়ে ডায়েরিটা করে আসতেন, খুব ভালো হতো আর কি। কাকু, কাকিমা, আপনারা যান, আমরা সবাই আছি এখানে। এরপর বিশালবাবু, নির্জনবাবু, সোমালী দেবী আর সুপ্তরেখা দেবী গেলেন ডায়েরি লেখাতে। হসপিটালে থাকলো অরুণাভ, মনস্মিতা আর ওদের 5 বন্ধু। ওরা নিজেদের মধ্যেই কথা বলতে থাকে। সবার মুখে তখনও চিন্তার ভাঁজ। অরুণাভর মনে এখনো কিছুই আসছে না যে এই সম্পূর্ণ ঘটনার কারণটাই বা কি, কেনই বা কেউ এটা করল। ওদিকে সোমালী দেবীর কথা অনুযায়ী অস্মিতের আত্মহত্যা করার মতো কোনো কারণই নেই, কিন্তু সব কিছু দেখার পর এখন অরুণাভর মনে হচ্ছে এটা আত্মহত্যা ছাড়া আর কিছুই নয়। কিন্তু কালকে অস্মিতকে দেখে অরুণাভ তেমন কিছু তো মনেই হয়নি। এইসব চিন্তাভাবনাই করছিল অরুণাভ। ঠিক এমন সময় তার ফোনটা বেজে ওঠে। অরুণাভ পকেট থেকে ফোনটা বার করে দেখতেই তড়িঘড়ি একটু পাশে চলে গেল। কিছুক্ষণ বাদে আবারও ফিরে আসলো সে। ফিরে আসা মাত্রই মনস্মিতা জিজ্ঞেস করল, দাদা কিছু হলো? না না, তোমরা কথা বলো, আমি একটু আসছি। ওই তো আঙ্কেল আন্টিও চলে এসেছে, আমি আসছি, বুঝলে? আমি যাব? না না, তোমাকে আর যেতে হবে না, তুমি এখানেই থাকো। আঙ্কেল আন্টি, মা, আমি আসছি, তোমরা থাকো।
সাবধানে যেও বাবা। আচ্ছা ঠিক আছে। এরপর অরুণাভ ওখান থেকে সোজা থানায় চলে আসে। সেখানে নির্জনবাবুও ছিলেন। বলো বাবা, ডাকলে এখন? আরে অরুণাভ, এসো বসো। ধন্যবাদ স্যার। বলছি ওই জিনিসটা এবার বের করুন। এইবার একটা এভিডেন্স ব্যাগ থেকে ওসি সাহেব একটা ছোট্ট টেপ রেকর্ডার বার করলেন। সেটাকে সামনের টেবিলের উপর রেখে অরুণাভর দিকে এগিয়ে দিলেন। অরুণাভ জিজ্ঞেস করল, স্যার এই টেপ রেকর্ডারটা কিসের? কালকে রাতে তোমার বাবা আমাদের নির্দেশ দিয়েছিলেন যে ওই বাড়িতে তল্লাশি করে কি পাওয়া যায় দেখতে। ও আচ্ছা, কিন্তু আমিও তো রাতে গিয়েছিলাম, আপনাদের দেখতে পাইনি তো। আরে আমি তো গেলাম যখন, তখন তো তুমি বেরিয়ে যাচ্ছিলে। তুমি বেরোলে আর আমরা ঢুকেছি। ও আচ্ছা আচ্ছা। অরুণাভ, আর একটা কাজও এগিয়ে রেখেছি বুঝলি। কাজ? কি কাজ? আমি পুলিশের সাথে সাথে একজন ফরেন্সিক অফিসারকেও পাঠিয়েছিলাম। উনি সব জিনিস থেকেই ফিঙ্গারপ্রিন্ট তুলে নিয়েছেন। রিপোর্ট হয়তো কালকের মধ্যেই এসে যাবে। আরে বাস, কি করেছো বাবা! তোমার মতো সহযোগী থাকলে গোয়েন্দার অর্ধেক কাজ তো ওখানেই শেষ হয়ে যায়। চ এবার হসপিটালের দিকে যাওয়া যাক, দেখি কেমন আছে অস্মিত। চলো। তবে একটা কথা, এই ঘটনায় আমি আত্মহত্যা ছাড়া আর কিছুই আপাতত দেখছি না। অরুণাভ, সব চোখে দেখা জিনিস যে সত্য হয় না সেটা তো নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। হ্যাঁ, তা ঠিক বলেছ। তাই টেপ রেকর্ডারে কি এমন কিছু আছে? আরে যাই থাকুক না কেন, বের করে নিয়েছি, পরে দেখে নিস। নির্জনবাবু এবং অরুণাভ আবারও হসপিটালে ফিরে এলেন। হসপিটালে গিয়ে দেখলেন সবাই নিজেদের মধ্যে যে যার মতো কথা বলছে। আগের মতো চিন্তার ছাপটা এখন যেন অনেকটাই কমে এসেছে। আন্টি, আঙ্কেল, অস্মিত এখন একটু বেটার তো? হ্যাঁ, যাও, ওই ঘরে আছে। আচ্ছা, মনস্মিতা, তোমাদের বন্ধুরা কোথায়? আমি চলে যেতে বললাম, অস্মিতকে নর্মাল বেডে দিতে, ওরা দেখে তারপর চলে গেছে। ও ঠিক আছে। অরুণাভ তড়ি ঘড়ি সেই ঘরের দিকে ছুটে গেল। নির্জনবাবুও গেলেন পেছন পেছন। ঘরে গিয়ে অস্মিতের অবস্থা দেখে চোখে জল আসে অরুণাভর। অরুণাভ পাশে রাখা চেয়ারটায় বসে পড়ল। অস্মিতের হাতটা ধরে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইল। তুই ঠিক হয়ে যা। চ অরুণাভ, বাইরের দিকটা চ। বাবা, একটু থাকি না। পাশেই একজন নার্স ছিলেন। তিনি বললেন, আপনি কে হন? আমি ওর বেস্ট ফ্রেন্ড। একটু থাকতে দিন না প্লিজ। ঠিক আছে, তবে কিছুতে হাত দেবেন না। আপনি বাইরে যান, একজনের বেশি থাকা যাবে না। সঙ্গে সঙ্গেই নির্জনবাবু সেখান থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর নার্সের অনুরোধে অরুণাভ ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে আসা মাত্রই অরুণাভ দেখে সবার মধ্যে আবারও কেমন যেন একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। সে এবার নির্জনবাবুর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? বিশালবাবুদের বাড়ির কাজের লোক ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করেছে। কি বলছো কি? সত্যিই যেন একটা অস্বাভাবিক ঘটনা। একটা অঘটন ঘটার পরপরই আরও একটা। কি শুরু হলো আমাদের বাড়িতে? কেন এমন হচ্ছে? বলছি বিশালবাবু, এখানে কয়েকজন পুলিশ মোতায়েন করে আমাদের ওদিকটায় যাওয়া উচিত। তাই হোক, আপনারা এগোতে থাকুন, আমরা এখানে পুলিশ মোতায়েন করে আসছি। এদিকে সোমালি দেবী তার ছেলেকে ছেড়ে কিছুতেই যেতে রাজি নয়। ওনাকে সবাই রীতিমতো জোর করে নিয়ে গেল। বাবা, এটা কি হলো বলো তো? আগের ঘটনার সাথে এর কোনো মিল নেই তো? আমার তো মনে হয় যোগসূত্র থাকাটাই স্বাভাবিক, কারণ পরপরই ঘটনাগুলো ঘটল। তার মানে নিশ্চয়ই কিছু না কিছু ব্যাপার তো আছেই। যারা ঘটনার সামনে ছিল তাদের কথা একবার শুনতে হবে আগে। ইতিমধ্যেই হসপিটালে কয়েকজন পুলিশ চলে আসে। তাদের সেখানে মোতায়েন করে অরুণাভ এবং নির্জনবাবু অস্মিতদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাস্তায় যেতে যেতে নির্জনবাবু থানার ওসিকে ফোন করে বলেন সব কিছু ভালো করে দেখে রাখতে। আর তারা পৌঁছানোর পরই যেন জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়। অস্মিতদের বাড়ি পৌঁছে নির্জনবাবু আর অরুণাভ দেখল উঠোনের সেই মাঝখান বরাবর জায়গায় পড়ে রয়েছে অস্মিতদের বাড়ির কাজের লোকের রক্তাক্ত মৃতদেহ। রক্তে ভেসে যাচ্ছে সারা উঠোন। বাড়ির সকলে চারিদিকে যেন শিহরিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। স্যার, আমরা কিন্তু বডিতে হাত দিইনি আর জিজ্ঞাসাবাদও করিনি। তা ওসি সাহেব,
কি মনে হচ্ছে, এটা আত্মহত্যা নাকি অন্য কিছু? দেখে তো তাই মনে হচ্ছে। এটা আত্মহত্যা, ও আত্মহত্যা করেছে। আপনি অস্মিতের ছোট মাসি, তাই তো? তা আপনি এতটা শিওর কি করে হচ্ছেন যে এটা সুইসাইড? আসলে আমরা বাড়িতে যারা ছিলাম সবাই প্রচণ্ড চিন্তায় ছিলাম। আজকে সকালে সোমালিদি যখন ফোন করে বলল যে এখন ওকে নর্মাল বেডে দিয়েছে, আমরা কিছুটা শান্ত হলাম। এই ফোনের পর পর আরেকটি ফোন আসে, ওটা রামু ধরে। তারপর আর কিছু বলে না, জিজ্ঞাসা করলে উত্তর না দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর কলিং বেলের আওয়াজ হয়। রামুকে দরজা খুলতে বলি, কিন্তু দেখি ও ওপরে চলে যাচ্ছে। ভাবলাম কোনো কাজ আছে, আমি নিজেই উঠে গেলাম দরজা খুলতে। দরজা খুলে দেখি কেউ নেই। আমি বড় দরজার দিকে গেলাম, সেখানেও কেউ নেই। ফেরার সময় ওপরে তাকিয়ে দেখি রামু ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। আমি আমার সর্বোচ্চ স্বরে চিৎকার করলাম, ওর কানে মনে হলো কিচ্ছু গেল না। সবাই বাইরে এসে চিৎকার করতে থাকলো, কিন্তু রামুর কোনো পরিবর্তন হলো না। অস্মিতের মেশো ছাদের দিকে ছুটল, ওর পৌঁছানোর আগে ওই নির্বিকার ভাবে রামু ঝাঁপ দিল। এত লোকের চিৎকার ওর কানেই গেল না? না, সত্যি যায়নি। তার কেউ কিছু বলতে পারবেন? আসলে আমরা সবাই এই হলেই বসেছিলাম, এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেটা নিয়েই একটু আলোচনা করছিলাম। আপনি? আমার বড় ভাই, ওর নাম সজন কুমার। ও আচ্ছা। ইতিমধ্যেই পুলিশ রামুর বডি নিয়ে চলে গেল। বাড়িতে আবারও শোকস্তব্ধ পরিবেশের সৃষ্টি হলো। ওই ভিড়ের মধ্যে মনস্মিতার বাবা শুভ্রবাবুও দাঁড়িয়েছিলেন। এইবার তিনি এগিয়ে এসে বললেন, দেখো বিশাল, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, একটু যেতে হবে। হ্যাঁ যাও, কাজ সেরে এসো। দেখো তো, একটা আনন্দের জন্য ডাকলাম, আর কি হয়ে গেল বলো তো। দেখো, অত কষ্ট পেও না। আরে আমরা তো নিজেদেরই লোক নাকি? আমার কাছেও তো ফর্মালিটির কোনো দরকার নেই। কোনো খবর পেলে আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ অবশ্যই। এই বলে শুভ্রবাবু বেরিয়ে গেলেন, কিন্তু মনস্মিতা কোনোভাবেই যেতে রাজি হলো না। বলছি আমাকে অফিস বেরোতে হবে একটু, আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, আমিও একটু বেরোবো, একটু কাজ আছে। তাহলে একসঙ্গেই চো, আমি তোকে নামিয়ে দেবো। বিশালবাবু, আমরা তাহলে বেরোলাম। সুপ্তরেখা এখানে থাক এই সময়। অরুণাবু, দাদা একটু দেখবেন, যে বা যারা আমার ছেলের এই হাল করেছে আর রামুকে মেরেছে, সে যেন সামনে আসে। রামু আমার কাজের লোক না, পরিবারের সদস্য হিসেবে থাকতো। বাড়ির সবাই ওকে ভালোবাসতো, কেন যে এমন করলো? বিশালবাবু, যে এমন কাজ করেছে তাকে আমরা কোনোদিনই ছাড়বো না, আপনার পায়ের সামনে এনে ফেলবো, এই কথা দিলাম। আপনি শক্ত থাকুন। এই বলে অরুণাভ আর নির্জনবাবু বেরিয়ে গেলেন অস্মিতদের বাড়ি থেকে। রাস্তায় যেতে যেতে অরুণাভ আর নির্জনবাবুর মধ্যে কথা হচ্ছিল। অরুণাভ বলল, বাবা, আমার তো মনে হচ্ছে এই দ্বিতীয় ঘটনার সাথে প্রথম ঘটনার কোনো না কোনো দিক দিয়ে মিল আছেই। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমারও তো মনে হচ্ছে কিছু না কিছু কানেকশন তো রয়েছেই। আচ্ছা বলছি, আমি তো অফিস যাব, তা তুই কোথায় নামবি? আমি একটু বাড়ি যাব, একটু কাজ আছে, কিছু খুঁজতে হবে। বিকেল 5টা নাগাদ নির্জনবাবু বাড়ি ফিরে আসলেন। তখন বাড়ির দরজায় তালা ছিল। সেই সময় তালা খুলে নিজেই বাড়িতে ঢুকলেন। ঠিক সন্ধ্যা 6টার পর অরুণাভ বাড়ি আসলো। অরুণাভ বাড়ি ঢোকা মাত্রই নির্জনবাবু জিজ্ঞেস করলেন, কিরে, কোথায় গেছিলি? এই তো অস্মিতের বন্ধুদের সাথে একটু দেখা করে এলাম। তুই ওদের পেলি কোথায়? আরে মনস্মিতার কাছ থেকে ওদের নাম্বার নিয়েছিলাম, গিয়ে একটু দেখা করে কথাবার্তা বলে আসলাম। আসার সময় অস্মিতকে একবার দেখেও এলাম। আচ্ছা, তো কেমন আছে ও এখন? এই তো ডাক্তার বলল ওরা চেষ্টা করছে। এখন দেখুক। আমি যাওয়ার আগে আঙ্কেল আন্টি আর ওনাদের আত্মীয়রা গেছিল, আমার সাথে যদিও দেখা হয়নি। ও, তা এই কেসটায় কিছু বুঝলি? দেখো, বুঝলাম বলতে আজকের কেসের সঙ্গে আগের দিনের মিল অবশ্যই আছে। সেটা আবার কিভাবে? বলছি, আমার ঘরে এসো একবার। চ দেখি। এইবার অরুণাভ নির্জনবাবুকে তার নিজের ঘরে নিয়ে আসলো। বল, এবার কি বলবি? আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো,
কেউ কিছু করেছে নাকি এটা সত্যিই আত্মহত্যা? কারণ যা যা প্রমাণ রয়েছে আর সবার বক্তব্য অনুযায়ী এটাকে আত্মহত্যা বলে তো আমার মনে হচ্ছে না। আমার আরও একটা জায়গায় খটকা লাগছে, জানি না কেন। আমার মনে হচ্ছে অস্মিতদের বাড়ির কাজের লোক মানে রামু ওই কাজটা করেছে, আর ধরা পড়ার ভয়ে সে নিজেই আত্মহত্যা করে নিয়েছে। কি বলছিস কি এসব? যদি সেটা না হয় তাহলে আর কি বা হতে পারে বলো তো? ওর বন্ধুদের সন্দেহ করার মতো তো কোনো জায়গা নেই। তা এখন কি করবি? দেখা যাক। তাই ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা কালকের মধ্যে আসবে তো? কালকের মধ্যে তো গতকালের ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা চলে আসবে, আর আজকের পোস্টমর্টম রিপোর্ট আজকেই পাঠিয়ে দেবে। তুই একটা কাজ করিস, অফিসে গিয়ে নিয়ে নিস। আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি ডিনারটা সেরে শুয়ে পড়ি, কালকে অনেক কাজ আছে। পরদিন সকালে অরুণাভ অস্মিতদের বাড়ি পৌঁছলো। শুভ্রবাবুও আসলো। সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। এরই মধ্যে অরুণাভ বলে উঠল, বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু আপনি ঠিকই ধরেছিলেন। অস্মিত আত্মহত্যা করার চেষ্টা করেনি, ওকে খুন করার চেষ্টা করা হয়েছিল। এটা কে করেছে বলো, আমি দেখছি তারপর। দেখুন, এটা যে করেছে তার আর কিছু করারও নেই। এমন কে যাকে কিছু করা যাবে না? সেই ব্যক্তিটি হলো রামু। রামু এই কাজ করেছে? হ্যাঁ, ওই আগের দিন রাতে অস্মিতকে ব্যালকনি থেকে ঠেলে দিয়েছিল। কিন্তু এর পিছনে কারণ কি? হতে পারে সম্পত্তি বা অন্য কোনো কারণ। এই কেসে আপাতত আর কিছুই নেই। এরই মধ্যে বিশালবাবুর ফোনে একটা ফোন আসে। পকেট থেকে ফোনটা বার করে কলটা রিসিভ করেন তিনি। তার পরক্ষণে কলের ওই প্রান্তের কথা শুনে তিনি একেবারে নিশ্চুপ হয়ে গেছেন। আরে আরে কি হলো বলো, বলো কি হয়েছে? এভাবে এভাবে কাঁদছো কেন? সোমালি, সোমালি অস্মিতার নেই। আর 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 নেই মানে? মানে কি? অস্মিত আজ সকালে। এটা এটা কিভাবে হলো? ও ও তো ভালো হয়ে যাবে বলেছিলেন, তাহলে তাহলে এখন কেন? আর কেন, কি হয়ে গেল এটা? এরই মধ্যে বাড়িতে নির্জনবাবুও পৌঁছে গেছে। সবাই মিলে আর দেরি না করে হসপিটালের দিকে রওনা হলেন। দেখুন দেখুন, আপনাদের ওপর আমরা ভরসা করেছিলাম, এটা কি হলো? দেখুন, এখানে আমাদের কিছুই বলার নেই। প্রথম 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই বলে ডাক্তারবাবু চলে গেলেন। এরপর সবাই একে একে করে ঘরে গিয়ে অস্মিতকে দেখে এলো। কিছুক্ষণের মধ্যেই থানার ওসি হসপিটালে পৌঁছে গেছে। তিনি নির্জনবাবুর উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, স্যার বলছি বডিটা কি নিয়ে যাব? হ্যাঁ, নিয়ে যাও। কোথায় নিয়ে যাবেন? কেন কেন নিয়ে যাবেন? কিভাবে মৃত্যু হয়েছে সেটা পরীক্ষা করে দেখবো না? না না, কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না। আরে যেতে দাও। ইতিমধ্যেই মনস্মিতা আর অস্মিতের সকল বন্ধু বান্ধবরা সেখানে হাজির হয়েছে। তাদের মধ্যে সৌর্য বলে উঠল, এটা কি শুনছি মনস্মিতা? বাড়ি থেকে হসপিটালে আসা পর্যন্ত মনস্মিতা এখনও যেন কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে। পুরোপুরি নিশ্চুপ হয়ে এক কোণে বসে রয়েছে। কারুর কোনো কথার কোনো উত্তর দিচ্ছে না। ওরামদা, কি হয়ে গেল গো এটা? কি আর করা যাবে, যাই হোক, যাও ওই ঘরে আছে, ও দেখে এসো তোমরা। সোমালি দেবী কিছুতেই ওনার ছেলেকে নিয়ে যেতে দেবেন না। এরপর সবাই মিলে সোমালি দেবীকে কোনো রকমে আটকানো হলো। নির্জনবাবু আর বিশালবাবু ছিলেন ওখানে, আর বাকি সবাই ফিরে এলো অস্মিতদের বাড়িতে। কিন্তু অরুণাভ ওখান থেকে সোজা এলো নিজের বাড়িতে। আসার সময় ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আর রামুর পোস্টমর্টম রিপোর্টগুলোও সাথে করে নিয়ে এলো। সুপ্তরেখা দেবী সোমালি দেবীর সাথে অস্মিতদের বাড়ি চলে গেলেন। অরুণাভ সব রিপোর্টগুলো নিয়ে ভালো করে পড়ে দেখল। সন্ধে 7:30টার দিকে নির্জনবাবু বাড়ি ফিরলেন। বাড়ি ফেরা মাত্রই অরুণাভ জিজ্ঞেস করল, বাবা বলছি ওদিকের কোনো খবর এলো? সব ব্যবস্থাই করে এসেছি, বুঝলি, কাজ হলে ওরা ফোন করবে। বাহ, ঠিক আছে। বলছি শোন না, ওই রিপোর্টগুলো দে তো। হ্যাঁ হ্যাঁ, এই নাও। পরদিন সকাল 10টা নাগাদ নির্জনবাবু অফিসে বেরিয়ে যায়।
আর অরুণাভ যায় অস্মিতদের বাড়িতে। এত বড় একটা বাড়ি যেন শ্মশান ভূমি হয়ে রয়েছে, চারিদিক পুরো নিস্তব্ধ। বিশালবাবু আর সোমালি দেবী আগের দিন রাত থেকে সেই একভাবে সোফার উপরেই বসে রয়েছেন। কিছুক্ষণ থাকার পর অরুণাভ সেখান থেকে বেরিয়ে এলো। দুপুরের দিকে অরুণাভ নির্জনবাবুকে ফোন করে বলল, বাবা, এই কেস কিন্তু সলভ। আজকে সন্ধেবেলা সবাইকে, মানে যারা যারা সেই দিন পার্টিতে উপস্থিত ছিল, তাদের ডাকার ব্যবস্থা করো। বাহ, তাহলে আমাদের খপ্পরে পড়ে আরেক অপরাধী ফাঁদে পড়লো, কি বলিস? তা যা বলেছ। এর জন্যই বলি, খারাপ বুদ্ধি যতই বেশি হোক না কেন, ভালো বুদ্ধির জোর তার থেকেও বেশি। আচ্ছা, তুমি ব্যবস্থা করো, বুঝলে? আর স্পেশালি কিন্তু ওই দুজন। তুই কোনো চিন্তা করিস না, সবটাই হয়ে যাবে। ঠিক সন্ধে 6টা নাগাদ নির্জনবাবু আর অরুণাভ অস্মিতদের বাড়িতে গিয়ে পৌঁছালো। ইতিমধ্যেই বাড়ির বৈঠকখানায় সকলে এসে হাজির হয়েছে। এইবার ঘরের নিস্তব্ধতা ভঙ্গ করে বিশালবাবুই আগে প্রশ্ন করলেন, সব কেস তো শেষ, তাহলে আবার কেন ডাকলেন সবাইকে? সবটাই জানতে পারবেন, আর যা বলার আমার ছেলেই বলবে। অরুণাভ, তুমি কি বলবে? দেখুন, আপনাদের মনে এখন অনেক প্রশ্নই আসবে, সব কটার উত্তরই পাবেন, একটু সময় দিতে হবে কিন্তু। আর কিসের সময়? সব তো শেষ। আচ্ছা মনুস্মিতা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি অস্মিতকে সত্যিই বিয়ে করতে চেয়েছিলে? এটা কেমন প্রশ্ন অরুণাভদা? দেখো, সোজাসুজি উত্তর দিলে বেশি সময় লাগবে না। হ্যাঁ, রাজি ছিলাম। কেন? আমি ওকে ভালোবাসি, তাই। অস্মিত তো নেই, তাহলে ভালোবাসি তো হবে বলে তো মনে হচ্ছে না, ভালোবাসতাম হবে, তাই তো? ও থাকুক বা না থাকুক, আমি ওকেই ভালোবেসেছি, ভালোবাসি আর ভালোবাসবো। আর তোমার বাড়ির লোক, তারা রাজি ছিল? হ্যাঁ, সবাই রাজি ছিল। তোমার বাবা মা দুজনেই তো? হ্যাঁ, বাবা তো আমার থেকেও খুশি ছিল, কারণ তার ছোটবেলার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছে বলে। বেশ, খুব ভালো কথা। আচ্ছা, তোমরা কলেজে কি একই ডিপার্টমেন্টে সবাই পড়তে, মানে তুমি, অস্মিত আর তোমাদের বাকি বন্ধুরা? আমি, অস্মিত আর রৌপ্তক ছিলাম ভূগোল বিভাগে। এছাড়া সৌর্য সমাজবিজ্ঞান, রনিত মনোবিজ্ঞান, আর শিখা আর সুরভি ইতিহাস বিভাগে পড়ে। বাবা, তোমাদের ডিপার্টমেন্ট তো আলাদা, তাহলে তো যোগাযোগ হলো কী করে? একদিন কলেজ শুরুর দিকে আমি, অস্মিত আর রৌপ্তক বসেছিলাম। ওরা চারজন পাশে গল্প করছিল। রনিত বেশ ভালো গান করে, ও সেদিন ওখানে বসে গান করছিল, আমরাও শুনছিলাম। তারপর গান শেষ করলে আমাদের কথাবার্তা শুরু হয়। এভাবেই শুরু হয়েছিল। তারপর রোজ ঘোরা, আড্ডা দেওয়া, এইভাবেই বন্ধুত্ব গাঢ় হয়ে ওঠে। বাহ, ভালো। আচ্ছা বিশাল আঙ্কেল, আপনি আর সোমালি আন্টি রাজি ছিলেন এই বিয়েতে? রাজি হব না মানে? আমার একমাত্র ছেলে ওর পছন্দের মেয়েকে নিয়ে এসেছে, তাছাড়া আবার আমার ছোটবেলার বন্ধুর মেয়ে। আচ্ছা, মনুস্মিতা, তোমার আর অস্মিতের ভালোবাসার সম্পর্কটা কতদিনে? 1 বছর পূর্ণ হবে এই পরশু, ও নিজেই আমাকে বলেছিল। আর তোমার বাড়িতে যেন কারা কারা রয়েছেন বলেছিলে? ওই তো আমি, মা আর বাবা। কোনো কাজের লোকটোক নেই? আছে 2 জন, তবে এখন তারা ছুটিতে আছে। ছুটি? তা কেন জানতে পারি? গ্রামের বাড়ি গেছে। প্রতি বছরই এই সময়টা ওরা গ্রামে যায়। এই সময় ওদের গ্রামে কি একটা অনুষ্ঠান হয়, তাই 20-25 দিন মতো ছুটি নেয়। তা কবে গেছে সে? 2 সপ্তাহ আগে। বুঝলাম। আচ্ছা বিশাল আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করি, এখনকার দিনে তো টেলিফোন প্রায় দেখাই যায় না, তো আপনার বাড়িতে তো এখনও টেলিফোন রয়েছে, তা সেটা কি কাজে লাগে একটু জানতে পারি? আগে ছিল, এখন অতটা লাগে না, মোবাইলেই কথা বলি। কোনো সময় ইচ্ছে করলো তখন ওটা ব্যবহার করা হতো আর কি। অস্মিতই বেশি ব্যবহার করতো, ওর পুরোনো জিনিসের প্রতি একটা টান ছিল। ও 3 তলায় থাকতো, আমরা 2 তলায় খাবার সময় ওকে ডাকার জন্য ব্যবহার হতো এই ফোন থেকে ওর ফোনে ফোন করতে।
ও তো তোমাকেও বারবার ওটা থেকেই ফোন করতো। হ্যাঁ, তা করতো বটে, তবে পার্টির দিন ওর ফোনে টেলিফোন থেকে কিন্তু একটা ফোন এসেছিল। তা সেটা কে করেছিল বলতে পারবেন? না তো, আমি করিনি। আমিও করিনি। আচ্ছা, রামু ওই ফোন ব্যবহার করতে পারতো? না, অস্মিতের বাবা ওর জন্য একটা ফোন নিয়ে এসেছিল। হ্যাঁ, সেটা আমরা জানি, পুলিশ ওটা নিয়ে গেছে, কিন্তু সেই ফোনে কিছুই এমন পাওয়া যায়নি। তা আরও একটা কথা, ঘটনা রাতে ফরেন্সিক অফিসারকে সবাই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন। ঘরের প্রায় বেশিরভাগই হ্যাঁ সূচক মাথা নাড়ল। তা বেশ, আরেকবার ভালো করে ভেবে বলুন তো যে ওই টেলিফোন থেকে কেউ কি সত্যিই কাউকে ফোন করেনি সেদিন? আমি আর অস্মিতের মা ছাড়া ওই ফোন তো কেউ ব্যবহার করে না। শুভ্র আঙ্কেল, বলছি আপনার কি ভুলে টুলে যাওয়ার রোগটোক আছে নাকি? হঠাৎ এমন কথা শুনে রীতিমতো চমকে গেলেন শুভ্রবাবু। না, আসলে আপনি যে ওই ফোন সেদিন ব্যবহার করেছিলেন তা হয়তো ভুলে গেছেন দেখছি। নিজেকে দ্রুত সামলে নিয়ে তিনি বললেন, কি বলছো এসব? ওই ফোনটা আমি কেন ব্যবহার করব? আমার কাছে সর্বদাই দুটো ফোন থাকে। তাহলে বিশাল আঙ্কেল আর সোমালি আন্টির সাথে ওই ফোনে আপনার আঙুলের ছাপ কি করে এলো একটু বলতে পারবেন? তা আমি কি করে জানবো সেটা কিভাবে এলো? বাহ, কি সুন্দর! দেখুন, আপনার আঙুলের ছাপ পাওয়া গেছে আর আপনি জানেন না, যদিও না জানাটাই স্বাভাবিক। শুভ্র, তুমি ওই ফোনে কাকে ফোন করেছিলে? কেন করেছিলে? বিশ্বাস করো বিশাল, আমি কাউকে ফোন করিনি। বেশ। অরুণাভ দ্রুত ঘরের বাইরে বেরিয়ে গেল, সাথে করে নিয়ে এলো থানার ওসি সাহেবকে। ওসি স্যারকেও ডেকেছো অরুণাভ? একদম, প্রমাণের জন্য। স্যার, রিপোর্টটা একটু দিয়ে যান। এই যে দেখুন, এই রিপোর্টে স্পষ্ট লেখা রয়েছে যে শুভ্র আঙ্কেলের আঙুলের ছাপ ওই ফোনে রয়েছে। বিশালবাবু সেই রিপোর্টগুলো হাতে নিয়ে দেখলেন, এরপর একে একে সবাইকে দেখালেন। কি গো শুভ্র, সত্যি তো তোমার আঙুলের ছাপ পাওয়া গেছে? আরে এই সমস্ত মিথ্যে, আমি কিচ্ছু জানি না। দাঁড়ান একটু, এই দেখুন শুভ্রবাবু। এইবার অরুণাভ ওসি সাহেবের ব্যাগ থেকে একটা ছবি বের করে দেখালো শুভ্রবাবুকে। ছবিটা দেখা মাত্রই তিনি যেন আকাশ থেকে পড়লেন। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে শুভ্রবাবু ওই টেলিফোন ব্যবহার করছেন এবং ফোনের সামনেই একটা ছোট টেপ রেকর্ডার ধরা রয়েছে। এইবার কি বলবেন শুভ্রবাবু? তুমি ওই টেলিফোনে কি বলছিলে আর কাকে বলছিলে? চুপ থেকো না শুভ্র, বলো। ও হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাড়িতে একবার ফোন করেছিলাম বটে। আসলে আমি একটা গুরুত্বপূর্ণ ফাইল ওই বাইরের ঘরে ফেলে এসেছিলাম, তাই ওটা বাড়ির চাকরকে ঘরে রাখার জন্য ফোন করেছিলাম। আর আমার ফোনটা তখন কাজ করছিল না আসলে। কিন্তু বাবা, আমাদের বাড়িতে তো কোনো চাকর নেই, সবাই তো গ্রামে। আমরা তিনজন তো এখানেই ছিলাম, তাহলে তুমি বাড়িতে ফোন করছিলে কেন? দেখুন, অনেকক্ষণ তো সময় নষ্ট হলো, এবার একটু স্পষ্ট করে বলুন না যে কাকে ফোনটা করেছিলেন। শুভ্রবাবু মাথা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। বলো শুভ্র, কাকে ফোন করেছিলে? চুপ থেকো না, বলো। ছাড়ুন বিশাল আঙ্কেল, যেটুকু বুঝতে পারছি ওনার মুখ দিয়ে কিছুই বেরোবে না। আমিই বলছি, শুভ্র আঙ্কেল সেদিন অস্মিতকে ফোন করেছিলেন। কি ঠিক তো? কথাটা শোনা মাত্রই শুভ্রবাবু যেন স্তম্ভিত ফিরে পেলেন। তার চোখগুলো ইতিমধ্যেই বড় বড় হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়েছে। এইবার অরুণাভ আবারও বলল, কি হলো, ঠিক বললাম তো শুভ্রবাবু? কি? শুভ্র অস্মিতকে টেলিফোন থেকে ফোন করেছিল? কিন্তু কেন? চাইলে তো ওপরে গিয়ে ওর সাথে কথা বলতে পারতো। বাবা, তুমি ওকে ফোন করেছিলে? শুভ্রবাবুর মুখে এখনো কোনো কথা নেই। চুপ করে থেকো না, বলো কি এমন কথা ছিল? আমি বলছি মনুস্মিতা, উনি কোনো কথা বলেননি সেদিন অস্মিতের সাথে। এই দেখো, ছবিতে দেখা যাচ্ছে এই টেপ রেকর্ডারের থেকে কিছু শোনাচ্ছিলেন উনি। এই রেকর্ডারে ওনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, কিন্তু একটা জিনিসই বুঝতে পারলাম না যে এত কিছু মাথায় রেখে ওই টেপ রেকর্ডারটা কি করতে ফেলে এলেন যে। যাই হোক, বাদ দিন, পরে আসি সেই ব্যাপারে। এইবার আরেকজনের কাছে আসি, যার ফিঙ্গারপ্রিন্ট এই টেপ রেকর্ডারেও পাওয়া গেছে। অরুণাভ সারা ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে ঠিক রনিতের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর তার কাঁধে হাত রেখে বলল, রনিত,
বলছি কেন এই রেকর্ডারে তোমার ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গেছে বলতে পারবে? আমার? কই না তো। কি ভদ্র ছেলে, কি সুন্দরভাবে বলল। বেশি নাটক না করে স্পষ্ট করে বলো কেন এলো। আমি কিছু জানি না। হ্যাঁ, তা জানবেই বা কী করে? তাহলে ছদ্মবেশে সোমালি আন্টির কাছে পার্সেলে কবিতার অর্ধেকটা দিয়ে গেলে কেন বলো তো? কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ, না বোঝাই ভালো। তা বলছি ভাই, তোমার ডান হাতের ওই রূপোর ব্রেসলেটটা কোথায় বলো তো? আসলে আমি বাড়িতে খুলে এসেছি আজকে। তাহলে এইটা কি? এরপর অরুণাভ ওসি সাহেবের ব্যাগ থেকে একটা রূপোর ব্রেসলেট বার করলো। তোমার এই ব্রেসলেট অস্মিতদের উঠোনে কেন পাওয়া গেল একটু বলতে পারো? ওটা আমার নয়। রনিত, তুমি মনে হয় ভুলে গেছো যে বাড়ির মেন গেটে ক্যামেরা লাগানো রয়েছে, আর অনুষ্ঠানের দিন যেহেতু সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত থাকবে, তাই জন্য বিশালবাবু তার 2 দিন আগেই বাড়ির বিভিন্ন জায়গাতে ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেন। সেখান থেকেই যদিও শুভ্রবাবুর ব্যাপারটাও আমরা জানতে পারি। প্রথমে আমরা 3 তলার ক্যামেরার ফুটেজটাই চেক করেছিলাম, যেহেতু 3 তলায় অস্মিতের ঘর আছে। কিন্তু সেই ফুটেজ দেখে যে কেউই বলতে পারবে যে এটা স্পষ্টতই সুইসাইড ছাড়া আর কিছুই নয়। এরপর আমরা বাড়ির অন্যান্য ক্যামেরাগুলো চেক করতে শুরু করি। তুমি রনিত হিসেবে যখন বাড়ির ভেতর ঢুকেছিলে এবং বেরিয়েছিলে, তখন তোমার হাতে ওই ব্রেসলেটটা ছিল। কিন্তু যখন পার্সেল বয় সেজে এলে, তখনও তোমার হাতে ব্রেসলেটটা ছিল, তবে বেরোনোর সময়টা ছিল না, কারণ ওটা তোমার হাত থেকে পড়ে গেছিল তখন। না না, এসব মিথ্যে। আর এই ব্রেসলেট কি একা আমারই আছে? আর কারোর কি নেই? না না না, সেটা একদমই বলিনি। সে অন্য কারোর থাকতেই পারে, কিন্তু পার্সেলে তো ভাই তোমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি আলাদা করে। এইবার সত্যি কথাটা বলো। আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি এসেছিলাম, ওই পার্সেলও আমারই দেওয়া। তুই? কিন্তু কেন? তুমি মনস্মিতার কবিতাটা কোথায় পেলে? হ্যাঁ, আমি তো তোকে দিইনি, তাহলে তুই পেলি কি করে? ওটা আমি নিয়েছি। কখন? কিভাবে? তা আমি বলতে পারবো না। বেশ ভালো। তা বলছি, শুভ্র আঙ্কেল কালকে রাতে তোমাকে 50 লক্ষ টাকা কেন পাঠিয়েছেন সেটা যদি একটু স্পষ্ট করে বলো, খুব সুবিধে হয় আর কি। ঘরের প্রত্যেকটা মানুষের মুখে বিস্ময়ের ছাপ। তুমি রনিতকে এত টাকা দিয়েছো কেন? বলো বাবা। আচ্ছা অরুণাবদা, তুমি কেন আজকে বাবার অ্যাকাউন্ট নাম্বার চাইলে? মিলিয়ে দেখার জন্য। রনিতের কার্ডের ডিটেলস আমি আগেই পেয়ে গেছিলাম। আমার কার্ডের? কিন্তু কিভাবে? রনিত, তুমি হয়তো ভুলে গেছো। তুমি আমাকে বলেছিলে যে তুমি তোমার বন্ধুদের সাথে লাঞ্চে ভেন্ডার্স মলে গিয়েছিলে, আর পুরো পেমেন্টটা তুমি নিজেই করেছিলে। হতেই পারে এত কিছুর মধ্যে মাথা থেকে বেরিয়ে গেছে আর কি। যাই হোক, তো ওখান থেকেই তোমার কার্ডের ডিটেলসটা বের করেছি আর কি। মানে অস্মিতকে রনিত খুন করেছে? মনস্মিতা, এখনো বাকি আছে। আরো? রনিত, এবার সময় নষ্ট না করে একটা কথা বলে ফেলো তো। মনস্মিতার কবিতার পাতাটা কি মনস্মিতাদের বাড়ির কোনো চাকর দিয়েছিল তোমাকে? রনিতের মুখে কোনো কথা নেই, মাথা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সে। রনিত, স্পিক আপ, ইয়েস অর নো? হ্যাঁ। সাবাস, সত্যিটা বললে তাহলে ফাইনালি। তা এবার কি পুরোটা বলবে নাকি আমাকেই? আসলে থাক থাক থাক, বুঝতে পেরেছি, আমিই বলছি। বিশাল আঙ্কেল, আপনার ছেলে অস্মিতের সাথে শুভ্র আঙ্কেল তার মেয়ে অর্থাৎ মনস্মিতার বিয়ে দিতে কোনো মতেই রাজি ছিলেন না। শুধু মেয়ের মুখের ওপর না করতে পারেননি এই আর কি, কারণ তার পছন্দ ছিল এ রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী রতন নাথের একমাত্র ছেলে বিকাশনাথ। তিনি চেয়েছিলেন তার মেয়ের বিয়ে সেখানেই হোক। কিন্তু পরে তিনি যখন এই বিষয়ে মনস্মিতাকে বারণ করতে পারলেন না, তখন তিনি নতুন প্ল্যান করলেন। আর তিনি আগে থেকেই জানতেন যে রনিতের মধ্যে মনস্মিতার প্রতি কিছু একটা দুর্বলতা আছে। এটা কিভাবে জানলো? মনস্মিতা, তুমি তো তোমার বন্ধুদের বাড়ি নিয়ে যেতে, আর সেখানে তোমাকে আর রনিতকে নিয়ে তোমার বন্ধুরা মজা করত, আর এইটা কোনোভাবে শুভ্র আঙ্কেল শুনে নিয়েছিলেন। যাই হোক, এরপর থেকেই তিনি প্রায়ই রনিতের সাথে যোগাযোগ করতে শুরু করেন। কি বলছো? ঠিকই বলছি। রনিত মুখ ফসকে একবার এ কথা বলে ফেলেছিল, আর সেটা তেমন কেউ খেয়াল না করলেও শিখা এটা খেয়াল করেছিল। আমি যখন তোমার বন্ধুদের সাথে কথা বলতে যাই, তখন শিখা এটা আমাকে বলে, আর তখনই সন্দেহটা হয়। এরপর মনস্মিতা, তুমি যেদিন কবিতা লিখছিলে,
তোমার অগোচরে রনিত সেটা দেখে ফেলে এবং সেটা গিয়ে শুভ্র আঙ্কেলের কানে তুলে দেয়। শুভ্র আঙ্কেল তৎক্ষণাৎ বাড়ির চাকরকে দিয়ে ওই পেজ ছিঁড়ে রনিতকে দিয়ে দেয় আর বলে ঠিক সময় দিয়ে আসতে। এর উদ্দেশ্য হয়তো এটাই যে অস্মিত তো বাঁচবে না, আর মনস্মিতা যদি চিঠিটা অস্মিতকে দিত তাহলে নিশ্চয়ই সেটা হাতেই দিত, পার্সেলে নিশ্চয়ই নয়। এতে নিজের মেয়েকেও বাঁচানো হতো আর অস্মিতকেও শেষ করা হতো। এইটুকু কাজের জন্য 50 লক্ষ টাকা? না মনস্মিতা, তোমরা হয়তো জানো না যে রনিত মনোবিজ্ঞান নিয়ে পড়লেও ওর ভালো লাগার একটা বিষয় কিন্তু সম্মোহন বিদ্যা। কে রনিতবাবু? ঠিক মাথায় ঢুকলো না তাই তো? কিভাবে জানতে পারলাম? বলছি সবটাই বলছি। এখানে ব্যাপারটা হয়ে যায় ঠিক বিপরীত। রনিত যেদিন গভীর রাতে শুভ্র আঙ্কেলের বাড়িতে এসেছিল সেই দিন মনস্মিতা সবটা শুনতে পেয়েছিল, কিন্তু ও জানতো না যে এটা অস্মিতের জন্য করা হচ্ছে। টেপ রেকর্ডারের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা শুনলেই মানুষ সম্মোহিত হয়ে যাবে, আর তার পরক্ষণেই কলিং বেলের আওয়াজ শুনলেই উত্তেজিত হয়ে আত্মহত্যা করার চেষ্টা করবে। যদিও এই প্ল্যানটা শুভ্র আঙ্কেলেরই ছিল, কিন্তু সম্মোহনের ওই বাণী তো আমাদের রনিতবাবুই তৈরি করে দিয়েছিলেন। সেদিন রাতে সবার চোখ এড়িয়ে শুভ্র আঙ্কেল ফোনের কাছে গেলেন, অস্মিতের নাম্বারে একটা ফোন করলেন, আর তারপর সেই রেকর্ডার চালিয়ে সেই সম্মোহিত বাণী শোনাতে শুরু করলেন। আর ঠিক পরপরই রনিত পার্সেল বয় হিসাবে কলিং বেল বাজাতেই সর্বনাশটা ঘটে গেল। এরপর চারিদিকে ও ঝাঁপ দেওয়ার জায়গা খুঁজতে থাকে, আর পেয়েও যায়, ওর ব্যালকনি। ব্যাস, এরপরই এই ব্যস্ততার মধ্যে শুভ্র আঙ্কেল রনিতকে ফোন করে দেয়, আর সেটা দেখে ফেলে রামু। ও চেয়েছিল সবাইকে এই সত্যিটা বলে দেওয়ার জন্য, কিন্তু বাধা দেয় শুভ্র আঙ্কেল। ওকে ভীষণভাবে ভয় দেখানো হয়, এমনকি ওর প্রাণের ভয়ও। আর উল্টে ওকে ফাঁসানোর জন্যই টেপ রেকর্ডারটা ওর হাতে দিয়ে ওকে লুকিয়ে ফেলতে বলা হয় সেটা। কিন্তু রামু সেটাকে লুকিয়ে না ফেলে ফোনের পাশেই রেখে দেয়, যেটা পরে আমার চোখে পড়ে যায়। এই ব্যাপারটা কোনোভাবে জানতে পারে শুভ্র আঙ্কেল। ব্যাস, একইভাবে মেরে দেওয়ার প্ল্যান করা হয় রামুকেও। অস্মিতের ছোট মাসি কলিং বেল শুনে রামুকে যেতে বলে, আর তার আগের ফোন কলেই রামুকে সম্মোহনের সুর শুনিয়ে দিয়েছিলেন শুভ্র আঙ্কেল। আর ওদিকে মেন গেট দিয়ে রনিত ঢুকে বেল বাজিয়ে পালিয়ে যায় চোরের মতো। হ্যাঁ ঠিকই, তাই মাসি আর কাউকেই দেখতে পাননি। এবার বলুন মিস্টার শুভ্র আর রনিত, এই ঘটনাগুলো সত্যি নাকি মিথ্যে? হ্যাঁ, এগুলো সত্যি। কিন্তু উনি যে আমাকে বলেছিলেন এটা করলে মনুস্মিতার সঙ্গে আমার বিয়ে দেবেন, আমি ওকে ভীষণ ভালোবাসি, তাই ভাবলাম একটা সুযোগ যখন এসছে এটাকেই কাজে লাগাবো। আমি সত্যিই ভাবিনি মনুস্মিতার অন্য কোনো জায়গায় বিয়ে দেওয়ার জন্য উনি এই কাজ করেছেন। আমি তোকে সবসময় বন্ধু হিসেবেই দেখেছি। এই কাজ করার আগে তোর একবারও লজ্জা করলো না? আমাকে ভালোবাসিস তাই না? তাহলে কিভাবে পারলি আমার ভালোবাসার মানুষকে আমার থেকে কেড়ে নিতে? তোর কঠোর শাস্তি হওয়া উচিত। আর বাবা, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। শুধু নিজের ব্যবসা দেখতে গিয়ে আমার ভালোবাসাকে কাট করে দাঁড় করিয়ে দিলে। ছি! ছোটবেলার বন্ধুত্বের এই প্রতিদান দিল। হ্যাঁ, নিয়ে যাও ওকে, দেখতে চাই না ওর মুখ। নিন, এবার নিয়ে চলুন ওই দুজনকে। ওকে স্যার। আচ্ছা ওসি সাহেব, দাঁড়ান, এই নবাগত আসামিদের একটা ভালো খবর দিয়েই দিই। কি খবর? আঙ্কেল, এই বিশ্বাসঘাতকদের কৃতকর্ম হয়তো সফল, কিন্তু ওদের উদ্দেশ্য নয়। অস্মিতা এখনও জীবিত রয়েছে, শুধু ওর জ্ঞান ফেরেনি এখনো। ডাক্তার বলেছেন যে আস্তে আস্তে ঠিক হচ্ছে। কি বললে অরুণাভ? ও ঠিকই বলছে, অস্মিতা এখন স্থিতিশীল। সারা বাড়িতে আবারও সেই উত্তেজনা ফিরে এলো, সবার চোখে জল, কিন্তু এইবার এটা আনন্দের। মনস্মিতা, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার ওই 4 জন বন্ধুকেও অসংখ্য ধন্যবাদ। ওরা যদি সেদিন আমার সঙ্গে কোঅপারেট না করতো তাহলে হয়তো এই কেসটার কোনোভাবেই কোনো কিনারা করা যেত না। আর অস্মিতের ব্যাপারে ভুল খবর না দিলে 50 লক্ষ টাকার প্রমাণটাও আসতো না। বিশাল আঙ্কেল, সোমালি আন্টি এবং বাড়ির সকল মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই নাটকের জন্য। অরুণাবু, তুমি ক্ষমা চাইছো কেন? তোমার জন্য তো সত্যিকারের দোষী ধরা পড়লে, না হলে তো ভোলা রামুকে দোষী ভাবতাম। ধন্যবাদ বাবা। ছি আঙ্কেল, এটা কি বলছেন? ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না।
বন্ধুর জন্য এইটুকু করতে পারলাম, এটাই তো অনেক বড় কথা। কে মনুস্মিতা, এখন তাহলে কি বলবে? তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব দাদা, আমি বুঝতে পারছি না। কি আর, এই কেসের কাজ তো আমার বাবার, আর আবার ওই বাবা ছেলের জুটির সামনে হার মানল দোষী। ঠিক 15 দিন পর অস্মিতকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। সবাই মিলে তাকে রীতিমতো হই হুল্লোড় করতে করতে বাড়িতে নিয়ে আসা হয়। হসপিটালের বাইরে দাঁড়িয়ে অরুণাভ তার প্রিয় বন্ধুকে বলে, চলো বন্ধু, এইবার বাড়ি যাও, পরে দেখা করতে যাব, কেমন? শুনছিলেন আমাদের আজকের গল্প মরণ কলিং বেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আমাদের পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে অবশ্যই আসব। খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে।